এলামেন্টের স্টুডেন্ট যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে তাদের একটা কবিতা রয়েছে। কি কবিতা দেখো, অ্যাজ লিভ ইন দ্য ভ্যালি। এই কবিতাটা যদি আমরা পুরোপুরি জানি বিষয়বস্তুটা কি আছে, তাহলে দেখবো আমরা উত্তর সহজেই লিখতে পারবো, তাই না? তারা কি করা দরকার, আমাদের কবিতাটা ভালো করে পড়ে নেওয়া দরকার। যদি পড়ে নিই তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যাই থাকবে না। দেখো, গল্প শুরু বলি। আর্থার রেমবো আমরা বলি, আর্থার রেমবো, এই কবির নাম বলছি। এই পুরো নাম কি? জিন নিকোলাস আর্থার রেমবো। ঠিক আছে? বানানটা কিন্তু দেখতে একরকম, কিন্তু উচ্চারণটা কিন্তু অন্যরকম হবে, কারণ এটা ফ্রান্স থেকে শব্দটা নেওয়া হয়েছে সেই কারণে। আচ্ছা দেখো, এই ডিটেলস কভারটা তোমাকে দিয়ে সংক্ষিপ্ত দেখো। তার জন্ম হয়েছিল কোথায়? অক্টোবর 20, 1854 সালে জন্ম হয়েছিল। কোন শহর? বলছে চার্লেভেলস আর্ডেমন্স এই নর্থ ইস্টার্ন ফ্রান্সে। এই জায়গায় তার জন্ম হয়েছিল, জন্মস্থান। তার উল্লেখযোগ্য যে কবিতাগুলি তিনি লিখেছিলেন, কাব্য সাহিত্য যেগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম কোনগুলো দেখো? লি সোলোয়েল, ইটাই এনক্লোর চাউড, 1866 এটা লিখেছিলেন। আবার দেখো, পোয়েসিস 1869 থেকে 1873 আর কি। আর বলছে সোলাইলস ই চেয়ার, এরা 1870 সালে। লি ভিটিউ এআইভি 1871। আর প্রোজেস ইভেঞ্জিলেস 1872 সাল। ইয়ন সেশন ইন এনফার 1873। এগুলো না জানলেও চলবে, তোমার এর মধ্যে প্রশ্ন হবে না। তো তোমার দেখো, এই করা প্রশ্ন তোমাকে জানতে হবে। কি প্রশ্ন দেখো? 19 বছর বয়স পর্যন্ত তিনি কি করেছিলেন? কাব্য সাহিত্য তিনি লিখেছিলেন। 20 বছর বয়সে তিনি কি করেন? কাব্য সাহিত্য লেখা তিনি বন্ধ করে দেন। পারিবারিক তার সচ্ছল অবস্থা ছিল না, তাকে সৈন্যপদে নাম লেখাতে হয়, তাকে সৈন্যপদ যখন কি করতে হয়, জয়েন করতে হয়। কারণ সেই ফ্রান্সের যে ডাচ কর্নেল আর্মি যে সৈন্যদল ছিল, সেখানে সৈন্যদলে যোগ দেওয়ার পরে তার কি হয়, জীবনযাত্রা পাল্টে যায়। তখন কিন্তু তিনি আর কাব্য সাহিত্যের দিকে ফিরে আর তাকাননি। অর্থাৎ 20 বছর বয়সে তিনি সমস্ত সাহিত্য থেকে তিনি নিজেকে করেন, বিরত রাখতে বাধ্য হয়ে যান। 37 বছর বয়সে তিনি মারা যান, তাও ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। আর এই যে অ্যাজ লিভ ইন দ্য ভ্যালি, এই যে কবিতাটার যে প্রেক্ষাপট, সেটা তো রাশিয়া আর ফ্রান্সের মধ্যে যে যুদ্ধ হয়েছিল 1876 থেকে 77 সাল, এই যুদ্ধের প্রেক্ষাপটে কেন্দ্র করে তিনি এই কবিতাটা লিখেছেন। তিনি ডাচ কর্নেল আর্মির একজন সেনাধিপতি ছিলেন। সেই সৈন্যদলের সুবাদে তিনি যুদ্ধ সংক্রান্ত বিষয়ে তার নানা রকম অভিজ্ঞতার পুঙ্খানুপুঞ্জ অভিজ্ঞতা ছিল। ঠিক আছে? সেই অভিজ্ঞতাকে কেন্দ্র করে তিনি কবিতাটা লিখেছেন। এটুকু জানলে আমাদের হবে। তাহলে কবিতার দিকে ফিরি আমরা। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ মানে, স্লিপ মানে তো ঘুম, অ্যাসলিপ মানে ঘুম, যে ঘুমন্ত অবস্থা। কোথায়? ঘুমন্ত, ঘুমিয়ে থাকা যে অবস্থা, সেই অবস্থাকে বোঝাচ্ছি। কোথায়? ইন দ্য ভ্যালি, উপত্যকা অঞ্চলে, উপত্যকায়। দেখো এখানে মনে রাখবো, এখানে সনেট, এটা কি একটা সনেট রয়েছে। এই সনেটের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? দুটো পার্ট। প্রথম পার্টে তিনি কি দেখেছেন? এখানে প্রথম যে পার্টটা, সেই পার্টটার নাম হলো অক্টাভ। আর সেকেন্ড যে পার্টটা, সেই পার্টটার নাম হলো সেস্টেট বলা হয়। কি বলা হয়? সেস্টেট বলা হয়। তো অক্টাভ পার্টে কি দেখিয়েছেন দেখো, বলছে এখানে দেখো, এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ স্লো স্টিম ফ্লো। এ স্মল গ্রিন ভ্যালি, ছোট্ট একটা সবুজে ভরা একটা উপত্যকা অঞ্চল। হোয়ার, যেখানে স্লো স্টিম ফ্লো, ছোট্ট স্টিম মানে জলধারা বা নদী, ফ্লো মানে কি হয়েছে, ধরো বয়ে চলেছে। অ্যান্ড লিভ লং স্ট্যান্ড অন সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। অ্যান্ড লিভস লং স্ট্যান্ড অফ সিলভার অন ব্রাইট গ্রাস। এবং যেহেতু বলেছে দেখো, লিভস লং স্ট্যান্ড অফ সিলভার। সিলভার মানে কি? রৌপ্য। রৌপ্য মানে ছড়িয়ে রেখেছে। লিভ মানে এখানে বিছিয়ে রেখেছে। কি? লং স্ট্যান্ড, দীর্ঘ একটা জায়গা ছড়িয়ে রেখেছে।
বলছে অফ সিলভার, বলছে রূপ ও কিসের উপরে, অন দ্য ব্রাইট গ্রাস, অর্থাৎ ঝাঁ চকচকে যে সবুজ ঘাস, সেই ঘাসের উপরে যদি তোমার তুষার বিন্দু পড়ে বা শিশির বিন্দু পড়ে, তাহলে কি হবে, সেখানে তোমার যদি সেখানে পড়ে থাকে আলোতে কি হবে, সেটা প্রতিফলিত হয়, ফলে মনে হবে যেন রূপও থকা থকা রূপও পড়ে আর জমে আছে সব ঘাসের উপর দিয়ে, এরকম কিছু মনে হচ্ছে। ফ্রম দ্য মাউন্টেন টপ দ্য স্ট্রিম দ্য সান রেজ, আর পাহাড়ের সেই উপর থেকে সূর্য কিরণ দিচ্ছে, মনে করো তো একটা স্বর্গীয় পরিবেশ, পাহাড়, ওপরে সূর্য নেমে আসছে, ঘাসগুলো কি দেখো, ঘাসগুলোকে মনে হচ্ছে তোমার সূর্যকিরণ পড়ছে, আর সেই জলবিন্দু বা শিশির বিন্দু জমে আছে, তার উপর সূর্যকিরণ পড়াতে চকচক করছে, অন্য মনে হচ্ছে রূপ বিছিয়ে রেখেছে কেউ, স্বর্গীয় পরিবেশ মনে হচ্ছে না। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, দে মানে কারা, ওই সূর্য কিরণগুলি কি করেছে, ফিল দ্য হলো ফুল অফ লাইট, মানে হলো মানে যে উপত্যকা অঞ্চল, যে খাদ উপখাদ রয়েছে, অন্ধকার অঞ্চল, সেইখানেও কিন্তু সেই আলোর ছটা যখন ওই জলবিন্দুর উপরে বিচ্ছুরণ ঘটছে আলোর, তখন কি হচ্ছে, ওই অন্ধকার অঞ্চলটাও আলোকিত হয়ে যাচ্ছে, আলোয় পরিণত হয়ে যাচ্ছে। দেখো এটাকে মনে হচ্ছে একটা লাইটিং লাইটিং ভাব রয়েছে একটা, তাই না, মনে হচ্ছে যেন একটা পরিবেশ, স্বর্গীয় পরিবেশ তৈরি করা হয়েছে। এইবার দেখো, তাহলে এই অক্টাভ পার্টে আমরা দেখতে পেলাম কি, দেখো অক্টাভ পার্টে দেখতে পেলাম একটা স্বর্গীয় পরিবেশ, ন্যাচারাল বিউটি, তাই না, ন্যাচারাল বিউটি উইথ, কি দেখতে পেলাম, উই the poet draw in natural beauty with a touch of heaventual spirit, ঠিক আছে, অর্থাৎ এটা স্বর্গীয়, এটা আত্মার সম্পর্ক রেখে কিন্তু একটা পরিবেশ তৈরি করেছেন এখানে। বলছি এই সোলজার ইজ ভেরি ইয়ং, এই সোলজার ভেরি ইয়ং, একটা সৈনিক খুব যুবক, 20 বছর বয়সে যদি কেউ সৈনিকদলে নাম লেখায় তার তো হবেই, খুবই তো যুবক, সমস্ত যৌবনে সে পা দিয়েছে। লাইজ ওপেন মাউথেড, হা করে মুখ হা করে শুয়ে আছে। এ পিলো মেড অফ ফান বিনিথ হিজ হেড, এ পিলো একটা বালিশ, মেড অফ ফান, ফান গাছের তৈরি একটা বালিশ, বলছি কি মেড অফ ফান বিনিথ হিজ হেড, তার মাথার নিচে আছে। অর্থাৎ ধরো কোনো এক জায়গায় কোনো আবর্জনা বা কোনো কিছু গাছ, সূর্যের আলো পড়ছে কখনো পড়ছে না, আবহাওয়া পরিবর্তনের ফলে গাছগুলো মারা যায়, ফলে সেই যখন মারা যায় ফান গাছগুলো, সে এক জায়গায় যখন ঝোপ ধরে হয়, যখন সেটা যখন মারা যায় বা শুকিয়ে যায় যখন, তখন তখন মনে হবে এটা যেন কি এটা পাঁজা হয়ে আছে, তখন সেটাকে কবি কি মনে করেছে, বালিশ মনে করেছে ওটাকে। আর শরীরটা পড়বি এমনভাবে পড়ে আছে যেন ওই ফান গাছের উপরে মাথাটা পড়েছে, সেটাকে বই কি কল্পনা করেছে, একটা বালিশ কল্পনা করেছে। দেখেছো কবির দূরদৃষ্টি কোথায়। আচ্ছা, অ্যাসলিপ, ঘুমন্ত অবস্থায় আছে। স্টেজ ইন হেভি আন্ডারগ্রোথ, নিজেকে বিছিয়ে দিয়েছেন খুব গভীর নিদ্রার জগতে। হেভি আন্ডারগ্রোথ মানে কি, একদম গভীর শান্তির জগৎ যাকে বলা হয়, তাই না, অর্থাৎ যেন মনে হচ্ছে আন্ডারগ্রোথ মানে কি, আমরা আন্ডারগ্রোথ মানে কি একদম নিচে বলছি, নিচে মানে কি একদম ঘুমের ঠিক অন্তরালে ঢুকে গেছেন, মানে যেখান থেকে আর ফিরে আসা যায় না। পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসোক বেড, অর্থাৎ দেখো কি বলেছে, দেখো পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসোক বেড, অর্থাৎ সবুজ সূর্যের আলোতে কোনো একটা কচি গাছ বা পাতা যদি আমরা সূর্যের আলোতে শুকিয়ে যায়, শুকানো হয়, দেখবো তার উপরে ক্লোরোফিলটা থাকে, কিন্তু ক্লোরোফিল যখন শুকিয়ে যায় সবুজ অবস্থায় থাকে, কিন্তু মনে হচ্ছে কিন্তু আবার শুকিয়ে যায়, তাই না, এরকম সূর্যের আলোয় শুকিয়ে যাওয়া সেই ঘাসগুলো পেন মানে কি বিবর্ণ হয়ে গেছে, ঠিক আছে, বিবর্ণ আকার ধারণ করেছে। হ্যাঁ, সানসক বেড, সানসক বেড মানে কি সূর্যের আলোয় শুকানো তাজা ঘাস যখন শুকিয়ে যায় তার সবুজ রঙটা তখন থাকেই, এরকম গরম একটা মানে গরম একটা সূর্যের আলোয় কর্ষিত হওয়া একটা বিছানা, যে বিছানা কি ঘাসের বিছানা বলছে তো এখানে,
ওই ঘাসের এই যে আস্তরণটা বলছি, কবি ওকে মনে করছি বিছানা বা বেড। আমরা তো তোষক বা জাজিমে শুই। সৈনিকরা যারা পাহাড়ে যারা বর্ডারে যারা রয়েছে, তারা কি করছে, তারা দেখো তারা জীবন, নিজের জীবন বিপন্ন করে আমাদের জন্য, দেশের জন্য কি করছে, দাঁড়িয়ে আছে ওখানে। সমস্ত কিছুকে নিজের বুকে টেনে নিয়ে কিন্তু কি করছে, দেশ মাতৃকাকে সেবা করার জন্য সে ওখানে দাঁড়িয়ে আছে, তাই না? তাকে কি করছে, তাই কবি বলছে ওটা একটা বিছানা একটা, কিন্তু তাই না? হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার, সে যখন পড়ে গেছে, তারপর এমন জায়গায় পড়েছে সেখানে কিছু ফুল ছিল। তাহলে দেখো, আমি বলছি দেখো যে তার পা গুলো ছিল কোথায়, ফুলের মধ্যে। হি স্লিপ, সে ঘুমাচ্ছে। আমরা কেউ মারা গেলে কি করি, পায়ের চরণের কাছে কি করি, আমরা ফুল দিই না? সেরকম প্রকৃতি মাও কি করেছে, তার সেই বীরত্বটাকে বিদায় সম্ভাষণ জানানোর জন্য কিন্তু ওখানে ফুল দিয়ে রেখেছে। তাহলে দেখো কতটা প্রকৃতি, কতটা তার কাছে আপন হয়ে গেছে, নিজের মায়ের মতো স্নেহ দিয়ে কিন্তু বেঁধে রেখেছে কে, ওই সৈনিকটিকে, তাই না? অর্থাৎ সৈনিকটি যুদ্ধে মারা গেছিল, মারা যাওয়ার পরে তাকে কে দেখবে, কে লালন পালন করবে, কে ভরণ পোষণ করবে, তাকে বীরত্ব সম্মান দেবে কে? তার জন্য কে আছে, প্রকৃতি মা আছে, সমস্ত আয়োজন করে রেখে দিয়েছে তার জন্য। দেখেছো দেশপ্রেম কাকে বলে, এই কবির এই ভাষা থেকে ঠিক বোঝা যায়। বলছে হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্ট জেন্টল উইদাউট গাইল। তার হাসিটা ইনফ্যান্ট, সদ্যজাত কোনো বাচ্চার মতো, উইদাউট গাইল, কোনো কৃত্রিমতা নেই। তার মানে কি বোঝাচ্ছে দেখো, আমরা যেই কৌশলে পৌঁছালাম, যখন কৌশল চাকরি যখন পার করে যখন যৌবনে এলাম, তখন আমাদের মধ্যে ভালো লাগার বিষয়টা শুরু করে। তখন কিন্তু আমরা কি করি, নানা রকম আমরা হাসি, নানা রকম ইঙ্গিত খুঁজে পাই। কিন্তু একটা বাচ্চা দেখো বিনা কারণে এই কাঁদছে, এই হাসছে, এই কাঁদছে, ওর হাসির মধ্যে কোনো কৃত্রিমতা নেই, কিন্তু অল্পতেই খুশি হয়ে যায়। যে সৈনিকটা নিজের বুকে গুলি নিয়ে বীরত্ব প্রমাণ করে যে মৃত্যুবরণ করে, তার মুখে কখনো দুঃখের ছাপ থাকতে পারে না। দেশ মাতৃকার জন্য সে যেহেতু প্রাণ দিয়েছে, তার মুখে সবসময় হাসি থাকে, ঠিক না? এই সৈনিকটির মুখেও তাই হাসি ছিল। নেচার কিপ হিম ওয়ার্ম। কই বলছে দেখো না, প্রকৃতি ওকে গরম করে রেখেছে। হিমে ক্যাচ করে, কারণ ও ঠান্ডা লেগে যেতে পারে তো, এই উপত্যকায় শুয়ে আছে এরকম কিছু পরিবেশের মধ্যে, ওর তো ঠান্ডা লাগতেই পারে না। কবি তাকে বলছি, দ্য হামিং ইনসেক্ট ডোন্ট ডিস্টার্ব হিজ ডেস। ক্ষতিকর যে পতঙ্গগুলি হয় সেই কিন্তু তাকে আর বিরক্ত করছে না। কারণ ক্ষতিকর পতঙ্গ, মশা বলো যাই বলো, সে তো আমাদের গরম রক্ত খায়, কিন্তু রক্ত কি খাবে? কখনো খাবে না, তাই না? তাই কি করছে, তার ঘুমটা এত গভীর হয়ে গেছে, ওরা পতঙ্গরা এসে ওর ঘুমিয়ে বিরক্ত করতে কেউ আসেনি। অস্বাভাবিক, অসম্ভব সুন্দর এর মিনিং গুলো। হি স্লিপ ইন সানলাইট, সূর্যের আলোতে সে শুয়ে আছে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, একটা হাত তার বুকের ওপরে। অ্যাট পিস, শান্তিতে। ইন হিজ সাইড দেয়ার টু রেড হোল, আর তার দুটো সাইডে দুটো লাল রঙের গর্ত। তার মানে কি দাঁড়াচ্ছে, সে যুদ্ধের কামানের আত্মবলি ঘটেছে তার, তাই না? তার মানে দেখো এই কবিতাটা কি বোঝাতে চাইছে, সে যুদ্ধের, অর্থাৎ যুদ্ধের ভয়ঙ্কর ধ্বংসলীলার সে একটা উদাহরণ। তাই poet believes a war can destroy 1,000 years of peace, but peace can last forever and ever. ঠিক আছে, কবিতার ভাববস্তু বুঝলে এবার তুমি দেখো সহজেই কবিতাটা তোমার জানা হয়ে গেল। যেখান থেকে প্রশ্ন করো তুমি এর উত্তর তো দিতে পারবে, আমার বিশ্বাস। ওকে, আর এই বিষয়ে একটা কোয়েশ্চেন তোমাদের সলভ দেওয়া আছে, দেখে নাও। যাই উত্তর প্রশ্ন হোক না কেন, উত্তর তোমার একই হবে। ওকে, বাই, ভালো থাকবে।